হামাস অনেকের কাছে স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা, আবার অনেকের কাছে সন্ত্রাসী সংগঠন। আমাদের পৃথিবী ৭টা মহাদেশে বিভক্ত, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আবার হামাসের উপর ভিত্তি করে সমগ্র পৃথিবী দুটো মহাদেশে বিভক্ত। একদল তাদেরকে এমনভাবে হেট করে যেন আগের জন্মের শত্রুতা আছে তাদের সাথে, আবার আরেক দল তো এমনভাবে সাপোর্ট করে যেন সে নিজেই সংগঠনটাকে বানিয়েছে। কিন্তু হামাস আসলে কি? আজ কারো কথার ওপর ভিত্তি করে নয়, বরং হামাসের জন্ম, ইতিহাস আর কার্যকলাপের ওপর নির্ভর করে দেখব তারা কি আসলে ভিকটিম নাকি ভিকটিম কার্ড প্লেয়ার। সময়টা ছিল ১৯৮৭ সাল। প্যালেস্টাইনে তখন সর্বপ্রথম ইন্তিফাদা বা গণবিদ্রোহ শুরু হয়েছিল, যেটি দ্য ফার্স্ট প্যালেস্টাইনিয়ান ইন্তিফাদা নামেও পরিচিত। বিদ্রোহটি ছিল ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আর সংগঠিত হয়েছিল প্যালেস্টাইনের সাধারণ নাগরিক আর কিছু মিলিটেন্টসদের দ্বারা। এসবের মধ্যেই একদল ধর্মীয় নেতা ও সমাজকর্মী ঘোষণা দেয় একটি নতুন আন্দোলনের। আর এই আন্দোলনের নাম দেওয়া হয় ইসলামী প্রতিরোধ আন্দোলন, যার আরবি প্রতিশব্দ হামাস। তখনকার হামাসের প্রধান মুখ ছিল তিনটি: আহমদ ইয়াসিন, হাসান ইউসুফ আর ইব্রাহিম ফারিস। শুরুর দিকে হামাস ছিল একেবারে সামাজিক একটি সংগঠন। তারা স্কুল বানাতো, গরিবদের সাহায্য করত এবং জায়গায় জায়গায় ক্লিনিক খুলত। খুব দ্রুতই তারা সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে সংগঠনটি বদলে যায়। তাদের উদ্দেশ্য ছিল পুরো ইসরায়েলকে প্যালেস্টাইনের অন্তর্ভুক্ত করা। তাই তারা বিশ্বাস করতে শুরু করে শুধু সমাজসেবা দিয়ে এটা সম্ভব না, এর জন্য প্রয়োজন শক্তির ভাষা। আর সেখান থেকেই শুরু হয় তাদের সশস্ত্র প্রতিরোধ। এইভাবেই জন্ম নেয় বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত সংগঠন হামাস। ১৯৮৮ সালে হামাস সর্বপ্রথম নিজেদের চার্টার প্রকাশ করে, যেখানে লেখা ছিল, আমরা ইসরায়েলের অস্তিত্ব মানি না, পুরো প্যালেস্তাইনই আমাদের ভূমি। এই ঘোষণা থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়ের। এরপর ১৯৯০ থেকে ২০০০-এর দশকে হামাসের নাম জড়িয়ে পড়ে একের পর এক আত্মঘাতী হামলার সঙ্গে, যার ফলে কারো চোখে তারা হয়ে ওঠে বীর মুক্তিযোদ্ধা, আবার কারো চোখে হয়ে ওঠে ভয়ঙ্কর সন্ত্রাসী। ২০০৬ সালে হামাস প্রথমবার নির্বাচনে অংশ নেয় এবং সবাইকে অবাক করে তারা নির্বাচনে জিতে যায়। এর পরের বছরই তারা পুরো গাজা দখল করে নেয়। গাজায় প্রতিদ্বন্দ্বী ফাতা দলকে সরিয়ে সকল ক্ষমতা তারা নিজেদের হাতে নিয়ে নেয়। আর তখন থেকে আজ পর্যন্ত পুরো গাজা উপত্যকা হামাসের নিয়ন্ত্রণে। তারা স্কুল চালায়, কর নেয় এবং আইনও প্রণয়ন করে। ঠিক একটা সরকারের মতোই কাজ করে তারা। এখন পর্যন্ত হামাসকে একটি অসহায় স্বাধীনতাকামী সংগঠনই মনে হচ্ছে, কিন্তু হামাসের অন্ধকার দিকগুলো লুকিয়ে আছে তাদের রক্তক্ষয়ী সন্ত্রাসী কর্মকাণ্ডে। ১৯৮৭ সালের প্রতিষ্ঠার পর থেকেই হামাস অসংখ্য আত্মঘাতী হামলা ও বোমা বিস্ফোরণ চালিয়েছে, যেগুলোর লক্ষ্য ছিল সাধারণ মানুষ। ইসরায়েলের বিভিন্ন শহরে বাস, রেস্টুরেন্ট ও বাজারে হামলা করে শত শত নিরীহ মানুষকে হত্যা করেছে তারা। শুধু তাই নয়, নিজেদের ক্ষমতা ধরে রাখতে গাজার ভেতরেও প্রতিদ্বন্দ্বী ফাতা দলের অনেক সদস্যদের ওপর নির্যাতন চালিয়েছে তারা। ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার সময় তারা অনেক প্রতিপক্ষকে গুলি করে হত্যা করেছে। অনেককে তো তারা জ্যান্ত অবস্থায় ছাদ থেকে ফেলে দিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে ২০২৩ সালের ৭ অক্টোবর, যেদিন হামাসের সশস্ত্র সদস্যরা গাজার সীমান্ত ভেঙে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে ঢুকে পড়ে। সেদিন হাজার হাজার রকেট ছোড়া হয়, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, নারী ও শিশু সহ শত শত মানুষ হত্যা এবং অপহরণ করা হয়। তারা মোটর বাইক, গাড়ি, এমনকি প্যারাগ্লাইডার ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে এবং ইসরায়েলের শান্ত গ্রামগুলোতে প্রবেশ করে একের পর এক হত্যাযজ্ঞ চালায়। এই হামলাকে আন্তর্জাতিকভাবে টেররিস্ট অ্যাটাক বা সন্ত্রাসী আক্রমণ হিসেবে ঘোষণা করা হয়। হামাস সৃষ্টি হয়েছিল একটি স্বাধীনতাকামী সংগঠন হিসেবে, কিন্তু তাদের কার্যকলাপের কারণে তারা আজকে বিশ্বের বেশিরভাগ দেশেই সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত। ইয়েস, ইসরায়েল যা করছে তা একদমই বেআইনি এবং অমানবিক। তারা যতই সন্ত্রাসের বাহানা দিয়ে গাজায় হামলা চালাক না কেন, ৬০,০০০ মানুষের মৃত্যু ছোটখাটো কোনো নাম্বার নয়। কিন্তু হামাস যা করেছে সেটাও কোনোভাবেই মানা যায় না। তারা যদি কেবল ইসরায়েলের সেনাবাহিনীদের মারত, তাহলে তারা এত বিতর্কের শিকার হতো না। কিন্তু সাধারণ মানুষের ওপর হামলা করাটা ছিল তাদের সবচেয়ে বড় ভুল। আর তাদের এই ভুলের মাসুল দিতে হচ্ছে গাজার সাধারণ অসহায় মানুষকে।
হামাসের এই দিকটি মনে করিয়ে দেয় কোনো আন্দোলন মানবিকতা হারালে মুক্তি নয় বরং ভয় ও মৃত্যু নিয়ে আসে।